দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। আমি রাজীব হাসান চৌধুরী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। আমরা যারা বড় বড় শহরগুলোতে বাস করি এবং আমরা যারা নিজেদেরকে অজুহাত দিয়ে বলি যে দেশের জন্য ভালো কিছু কাজ তো করতে চাই, কিন্তু করার মতো তো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের এই পর্বটা তাদের জন্য। আমাদের এই ঘনবসতিপূর্ণ বড় শহরগুলোতে একটি বিরাট জনগোষ্ঠী আছে যারা দারিদ্র্য সীমার নিচে থাকে এবং যারা বসবাস করে নানা রকম বস্তিতে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটি প্রতিবেদন দেখাবো এই বস্তির জীবন নিয়ে। যখন আমরা ফিরবো তখন আমাদের সাথে থাকবেন 3 উদ্যমী তরুণ যারা চেঞ্জ নামে একটি অর্গানাইজেশন তৈরি করেছেন বস্তির মানুষের জীবনে সামান্য কিছু হলেও চেঞ্জ আনার জন্য। ফিরে আসছি একটি ছোট্ট প্রতিবেদন দেখে। নগর গবেষণার এক প্রতিবেদনে জানা যায় যে ঢাকা নগরীতে 565 বর্গমাইল এলাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস। শহরের বিভিন্ন স্থানে ছোট বড় প্রায় 5,000 বস্তি গড়ে উঠেছে অবৈধভাবে, যেখানে বাস করে 50 লাখেরও বেশি মানুষ। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় 2.4% হারে বৃদ্ধি পেলেও বস্তিবাসী জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 5 ভাগেরও বেশি। বস্তিতে যারা থাকে বেশিরভাগই রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, বুয়া, গার্মেন্টস কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ী। দারিদ্র্য সীমার নিচে বাস করা এসব মানুষের মাসিক উপার্জন 5,000 টাকারও কম হয়ে থাকে। পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো মৌলিক সেবাগুলিও এখানে নিশ্চিত করা হয় না। যেমন বস্তিগুলোতে অধিকাংশ সময় বিদ্যুতের বৈধ সংযোগ থাকে না। পরিসংখ্যান অনুযায়ী ঢাকার বস্তিগুলোতে প্রতিদিন 275 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় এবং শতকরা 90% বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করা হয়। আমন্ত্রণ জানাচ্ছি সাজিদ ইকবাল, আনিলা গুহ এবং আহমেদ সাফা শোভনকে চেঞ্জের পক্ষ থেকে। আমরা প্রতিবেদনটার মধ্যে যেটা দেখছিলাম সেটা হচ্ছে বস্তির জীবনে আপনারা আলো নিয়ে আসছেন। আমাদেরকে একটু একটু বুঝিয়ে বলুন যে আপনারা বোতল বাতি নামক একটি কনসেপ্ট নিয়ে কাজ করছেন। সাজিদ, একটু কিছু বলুন। আমরা এই প্রজেক্টের আইডিয়াটা আসলে পেয়েছি 2012 সালে। আমার এক ফ্রেন্ড আমার ফেসবুক পেজে ওদের যে ভিডিওটা ছিল এই বটল লাইটের উপরে ওটা শেয়ার করে। তো এই ভিডিওটা দেখার পরেই মেইনলি মোটিভেশনটা পাওয়া যে না, এরকম কোনো একটা আমরা নিউ টেকনোলজি আমরা আমাদের দেশের এই বস্তিগুলোতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আচ্ছা, আপনার ফ্রেন্ড কি, মানে দেশি বন্ধু না বিদেশি বন্ধু? না, দেশি বন্ধু। দেশি বন্ধু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। ও আমাদের সাথে নর্থ সাউথে পড়ে, মেহরিন নাম। তো আচ্ছা। ওইটা দেখি মেইনলি আইডিয়াটা পাওয়া এবং মোটিভেশনটা পাওয়া। তার মানে এই কনসেপ্টটা বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে? জি জি। এই কনসেপ্টটা প্রথম আসলে ব্রাজিলে ওদের ট্রেডিশনাল একটা ওয়ে আউট আছে যে ওদের বাসাগুলো খুব ঘিঞ্জি হয়, এর জন্য ওরা আপনার কাচের বোতল ইউজ করে এই লাইটিং এর জন্য। এবং পরে এটা এমআইটির কিছু স্টুডেন্টরা আরো এটার কস্টটা কমিয়ে আনার জন্য ওরা প্লাস্টিক বোতল ইউজ করা শুরু করে। এবং এই আইডিয়াটাকে মেইনলি স্প্রেড আউট করেছে আপনার লিটার অফ লাইট নামের একটা অর্গানাইজেশন আছে আপনার ফিলিপিন বেসড। তো ওরা প্রায় 1.5 মিলিয়ন হাউস হোল্ডসে ওরা এই বটল লাইট ইনস্টলেশন করেছে। আচ্ছা। এবং ওদের যে জিনিসটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে যে ওরা আইডিয়াটাকে পুরো ইনস্টলেশন গুলো ওরা ভিডিও একটা রেকর্ডিং করেছে এবং ওইটা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, যেটা দেখে আমরা আইডিয়াটা পাই এবং বাংলাদেশের আমরা এটার কাজ শুরু করি। দর্শকদের বোঝার সুবিধার্থে তারা যেন বুঝতে পারে আসলে আমরা কি নিয়ে কথা বলছি, আমরা ওই ভিডিওটা এখন একটু দেখে আসি। চলুন। খুব সহজ সুন্দর একটা উদ্যোগ। আর শোভন, এইটা কতগুলো জায়গায় এখন পর্যন্ত আপনারা কাজ করেছেন? শুরুটা হয়েছিল আমাদের এই প্রজেক্টটা মুসলিম ক্যাম্পের স্লাম এরিয়া থেকে। এখন আপাতত এটা মিরপুরে বাউনিয়াবাদ যে বস্তি এরিয়া আছে ওখানে আমাদের প্রজেক্টটা চলছে এবং কন্টিনিউ হচ্ছে। কতগুলো বাসা এখন পর্যন্ত ইনস্টলড হচ্ছে? আমরা অ্যারাউন্ড 250 বাসায় হয়ে গেছে। বাহ,
আর্নিলা কবে থেকে এই প্রজেক্টের সাথে যুক্ত? আমি লাস্ট ইয়ারে যখন এটা শুরু করলো অগস্ট থেকে, মানে তখন ইনভলভ হলাম, তখন ভাই এসে বললো যে এরকম আমরা একটা কাজ শুরু করব। আচ্ছা। তো মানে বাউনিয়াবাদ স্লাম এরিয়া করে যে আমার লাইট মানে বোতলবাতিটা ইনস্টল করব। আচ্ছা। তো ওখান থেকে এভাবে ইনভলভ হওয়া, ভিজিট করা, এভাবেই শুরু হয়েছে। সাজিদ চেঞ্জের ফাউন্ডার, তাই তো? অনেক সময় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বস্তি নিয়ে কাজ করতে গেলে অথবা এই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো নিয়ে কাজ করতে গেলে ওখানে ঢুকবো কিভাবে, এটাই হচ্ছে একটা প্রথম চিন্তাটা থাকে। এই ব্যারিয়ারটা কিভাবে করে কাটলো? আসলে এই ব্যারিয়ারটা আমার ক্ষেত্র মানে এরকম ছিল। তো আমি যখন ভিডিওটা দেখলাম তখন আমি প্ল্যান করলাম যে না, আমি কিছু আগে একটা ছোট পাইলট প্রজেক্ট নিজেই মানে উদ্যোগ নিতে চাচ্ছি। এবং আমার একটা ফ্রেন্ড আছে মামুন নাম, ও আমার সাথে ওই ফেন্সিং একটা গেম আছে ওখানে আমার সাথে খেলে, ওখানে ওর সাথে পরিচয় আমার। মানে তলোয়ার নিয়ে? হ্যাঁ তলোয়ার নিয়ে খোঁচাখুচি করা। আচ্ছা। তো ও খুব ভালো মানে ওখানে খেলে এবং ওইভাবে করে পরিচয়। এবং ও হচ্ছে আপনার ওই ইন্ডো স্টেডিয়ামের ইলেকট্রিশিয়ান ছিল। আচ্ছা। ওখানে ও এসির কাজটা করতো। আচ্ছা। আর এখন হচ্ছে ও একটা অটো রিক্সা কিনেছে, ব্যাটারি দিয়ে, গাড়ির চেয়ে জোরে যে রিক্সাগুলো আছে, তো ওই রিক্সা চালাচ্ছে। তো ও আমাকে মূলত এখানে খুব হেল্প করেছে, ইসলামে যাওয়া, মানুষের সাথে কথা বলা এবং এই লাইটটা ইন্ট্রোডিউস করাতে আচ্ছা। ও বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে এখানে। প্রথম দিকে নিশ্চয়ই কিছু কমপ্লেন এসেছে অথবা সমস্যা এসেছে, একটু কিছু বলতে পারেন আমাদেরকে? প্রথম যেটা আমরা ফেস করলাম যে লিকেজের লিকেজ, মানে লিক করতো মানে ইনস্টল করার পরে আস্তে আস্তে এখন মানে এটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন লিকের কোনো কমপ্লেইন আমরা পাচ্ছি না। এটা হচ্ছে ছাদটা যে গোল করে ছাদটা গোল করে কাটা সেজন্য। হওয়ার পর টিনটা যখন ইনস্টল করা হয় তখন, কিন্তু এখন এটা নেই। আরেকটা যেটা আমরা কমপ্লেইন পেতাম যে অনেক আলো। আচ্ছা। তখন আবার এটাতেও আবার এটা আমরা সলিউশন বের করেছি, সেটা হচ্ছে কভার বানানো হয়েছে। আচ্ছা। তো কভার বানিয়ে মানে যখন লাইটটা দরকার তখন তো কভারটা খুলে ফেলা যায়, আর যখনই মানে দরকার নেই তখন কভারটা জাস্ট লাগিয়ে দিলে তখন মানে লাইটটা কমে আসে। আচ্ছা, এরকম প্রশ্ন সম্মুখীন হতে হয়নি যেটা তো রাতে জ্বলে না, শুধু দিনের বেলায় জ্বলে, এটা কেমন লাইট হলো? এটা একটা হ্যাঁ, এরকম আমাদের ওদেরকে গিয়ে আগে বুঝাতে হয় যে হ্যাঁ, রাতের বেলা না চললে আমরা কেন লাগাবো এই বটল লাইটটা। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা যে ওদের প্রবলেম গুলোকে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে ভাই আপনাদের কারেন্ট যদি না থাকে তখন তো আপনাদের 3 থেকে 4 ঘন্টা আলো পাচ্ছেন না, আর বস্তি বাসাগুলা এত ঘিঞ্জি থাকে যে কোনো জানালা নেই বা কোনো প্যাসেজ নেই, ড্যাম্প হয়ে থাকে। তো সেই জন্যই আর কি আমরা ওইটাই বুঝাই যে আপনাদের কারেন্ট না থাকলে আপনাদের এই প্রবলেমটা হচ্ছে। আরো আমরা যেটা বলি যে আপনারা এই যে বাল্বগুলা জ্বালাচ্ছেন আপনারা কিন্তু ইলেকট্রিসিটি মিসইউজ করছেন। কারণ আমাদের প্রজেক্টের আরেকটা টার্গেট কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করা, ওদেরকে অ্যাওয়ার করা। আমরা যদি নাই বলি আমাদের এই জিনিসগুলা, কোনো সময় কেউ বলবে না বা কোনো সময় অন্যরা অ্যাওয়ার হবে না। এখন আমাদের যে প্রজেক্টটা চলছে ওনারা কিন্তু এখন দিনে লাইট জ্বালায় না, কেন ওনারা জানে যে এখন যে দিনে লাইট জ্বালানোটা একটা মিসইউজ। আচ্ছা, এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করে মানে ওনাদেরকে বুঝাতে হবে, তাহলে কিন্তু ওনারা ওখান থেকে যতটুকু পারে সম্ভব ওনারা ওই মিসইউজ গুলো কমানোর চেষ্টা করছে। আপনারা 250টা বাসায় এখন পর্যন্ত ইনস্টল করেছেন, এর উপরে কোনো স্টাডি আছে যে কতখানি বিদ্যুৎ সেভিংস হলো? যেই 250টা বাসা ইনস্টল করা হয়েছে ওখানে পার মান্থ 8.25 মেগাওয়াটের মতো ইলেকট্রিসিটি মিসইউজ কমছে। আর আপনার 425 কেজিস অফ কার্বন ডাই অক্সাইড এমিশন রিডাকশন হচ্ছে ওই 250টা বাসা থেকে পার মান্থের হিসাবেটা। আচ্ছা, আর এছাড়া তাদের আর কোন রকমের মানে সাইকোলজিক্যাল কোনো ব্যারিয়ার যে একটা সবসময় থাকে? শুরুতে আমরা যেটা ফেস করতাম, তারা যেহেতু বস্তিতে বসবাস করছে তারা অলরেডি নিজেদের গরিব মনে করে, তো আমরা যখন লাইটটা ইনস্টল করে দিতাম যেহেতু এটা বোতল, তো একটা কমপ্লেন আসতো যে ভাই আপনি যে এই বোতল বাতি লাগা দিলেন আমাকে নিজেকে আরো বেশি গরিব মনে হচ্ছে, আপনি এই লাইটটা সরাই দেন। পরে আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করলাম, সুবিধাগুলো বুঝলো। আবার ওদের একটা ইয়ে হচ্ছে ওরা একে অপরকে ফলো করতে পছন্দ করে। প্রথমে যখন সাজিদ 2-3টা বাসা ইনস্টল করে ফেললো তখন বাকিরা দেখে তারা আবার ইন্টারেস্টেড হয়ে গেল, না এরা ইউজ করছে সুবিধা পাচ্ছে তাহলে আমরাও করবো। এইভাবে ডিমান্ডটা ক্রিয়েট হতে থাকে। ইলেকট্রিসিটি কস্ট কমে যাচ্ছে ওদের, ইকোনমিক্যাল বেনিফিট কিছু থাকে ওদের। হ্যাঁ, মানে ওরা তো আসলে আমি যতটুকু দেখেছি, আমরা ওখানেও দেখলাম যে দিনের বেলাটা তারা কিন্তু আসলে ইউটিলাইজ করে, তাদের কোনো একটা আর্নিং ওখান থেকে হয়। কেউ হয়তো বা কাপড় সেলাই করছে, কেউ শাড়ি ডাই করছে, কেউ হয়তো কাগজের বাক্স বানাচ্ছে। এটা তো আসলেও তাদের জন্য একটা বিরাট বড় একটা রিলিফ। আর্নিলা, আমি এই প্রশ্নটা করি সবসময় কারণ আমি চাই যে মেয়েরা আরো এগিয়ে আসুক। আপনারা যারা এগিয়ে এসছেন তাদের একটু সাহস দিতে হয় সবাইকে। ফ্যামিলি কিভাবে করে নেয় বস্তিতে যে কাজ করাটা?
ফ্যামিলি সাপোর্ট না হলে আসলে কোনো কিছু হয় না, যেটা ট্রু। আর প্রথমে যে ভাইয়া যেটা বলার পরে আমি আমার পেরেন্টসের সাথে কথা বলেছি যে এরকম আমরা একটা ইউথ লেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন খুলছি, তো নাম হচ্ছে চেঞ্জ। তখন আমার পেরেন্টস একটা কথা বললো, তোমরা যখন চেঞ্জই নাম দিয়েছো, ঘরে বসে কোনো চেঞ্জ করতে পারবে না, বাহ, তো সেটা তোমার ওখানে গিয়েই তোমার চেঞ্জটা আনতে হবে। আচ্ছা। তো ওভাবেই ইসলাম, মানে ওদের কোনো কমপ্লেইন্স নেই কোনোদিন। যারা এখনো মনে করছেন যে কোনো রকেট সায়েন্স আছে এটার পিছনে অথবা খুব কঠিন কিছু আছে, তাদের জন্য আমরা বিরতির পরে ফিরবো, যখন সাজিদ আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিবে কিভাবে করে বোতল বাতি ইনস্টল করা হয়। দর্শক, ফিরছি একটা বিরতির পর। আমরাই বাংলাদেশ। বিরতি থেকে ফিরলাম, রবিন বিদিত আমরাই বাংলাদেশে। যাওয়ার আগে বলছিলাম সাজিদ আমাদেরকে দেখাবে যে বোতল বাতি ইনস্টল করা কত কঠিন একটা ব্যাপার। সাজিদ, আপনার হাতে সময় খুব কম, আপনি এর মধ্যে একটু বুঝিয়ে বলুন আমাদেরকে আপনারা কিভাবে বোতল বাতি ইনস্টল করেন। আচ্ছা, এই বটল লাইট ইনস্টলেশনটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। টিনের মধ্যে আগে একটা আপনার ফুটা করা লাগে বটলের ডায়ামিটার অনুসারে, এবং এরপরে আমরা যেটা করি 1 ফিট বাই 1 ফিট একটা টিন কাটি, কেটে এর মধ্যে আমরা একটা বোতলের থেকে ছোট একটা ফুটা করা হয়, এবং এরপরে আমরা এখানে কিছু দাঁতের মতো কাটি, আচ্ছা, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই টিনটাকে আমরা টিনের উপরে স্থাপন করি। আচ্ছা, এরপরে আমরা রিবিট দিয়ে এটাকে টিনের সাথে আটকে দিই, যাতে এটা কোনো ঝড়েও বা বাতাসে এটা সরে না যেতে পারে। এরপরে আমাদের যে কাজটা করা হয়, এই বটলের মধ্যে পানি এবং ক্লোরিন মিশানো থাকে, আচ্ছা, এবং উপরে একটা ক্যাপ লাগিয়ে দিই আমরা প্লাস্টিকের, যেটার মধ্যে আমরা গ্লু লাগিয়ে দিই, যাতে করে সূর্যের আলোতে আপনার উপরটা ফেটে না যায়। এরপরে আমরা নিচ থেকে একজন এই বটলটাকে আপনার হাফ হচ্ছে উপরে এবং হাফ নিচে থাকে এভাবে স্থাপন করে দেয়। আর সিলিকন গ্লু যেটা ইউজ করা হয়, ওই গ্লুটা দিয়ে নিচ থেকে এই গ্যাপটা যে তৈরি হলো ওখানে সিল করে দেওয়া হয়। আচ্ছা, তো এইটা করলে হয় কি, বৃষ্টির সময় আমাদের কোনো রকম পানি ভিতরে লিক করে না। কেন আমরা একটা বোতল বাতি ইনস্টল করলাম এবং এরপরে যদি পানি লিক করে মানুষ ঘুমোতেই না পারে, ওটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। খুব কঠিন একটা টেকনোলজি শিখেছেন আপনারা আমাদেরকে। এটা কিন্তু আসলে আমরা যে কেউ এই কাজে নিজেদেরকে আসলে নিয়োজিত করে ফেলতেই পারি। আপনি বলছিলেন যে লিক করার ব্যাপারে এরকম কোনো কমপ্লেইন প্রথম দিকে আসেনি? যে হ্যাঁ, প্রথম দিকে যেটা ছিল যে আমরা বটলের ইনস্টলেশন গাইডলাইনটা আমরা ইউটিউবে দেখতে পারলাম। দেখার পরে আমরা আমাদের লোকাল যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যে কোরিয়ান পুটিং, টিন, বটল সবকিছু নিয়ে আমরা চলে গেলাম। আচ্ছা, তো 5টা বাসায় ইনস্টল করে নাম্বার দিয়ে আসছি যে ভাই সন্ধ্যা হয়ে গেছে, বোতলের বাতি তো দেখতে পারলেন না, কালকে সকালবেলা দেখে আমাদেরকে জানাবেন। আচ্ছা, তো হঠাৎ করে 5:30টার সময় একটা ফোন আসলো, এক মহিলা চিল্লাচ্ছে ভোর 5:30টায়। ভোর 5:30টায়, আচ্ছা, যে ভাই কি বোতল বাতি লাগাই দিয়ে গেলেন, পানি তো একবারে বিছনা ভিজে গেছে, তো আমরা তো ঘুমাতে পারছি না। তখন আমি আবার তাড়াতাড়ি আমার এই ফ্রেন্ডকে ফোন দিলাম, মামুন, যে মামুন তাড়াতাড়ি উঠো, পানি লিক করে নাকি ঘর ভরে যাচ্ছে, এরকম আমি 2-3টা কল পেয়েছি। তো আমরা সকালবেলা ওখানে গেলাম, যাওয়ার পরে ওইটা আবার রিপেয়ার করে দিয়ে আসলাম, দেখলাম যে না, বেশ অনেক পানি পড়ছে, কেন বিভিন্ন লিক গুলো আছে। তো তখন আমরা রিয়েলাইজ করলাম যে বটলটা মানে আমরা স্থাপন করার পরে যদি প্রপারলি সিল না করি, তখন কিন্তু আমাদের পানিটা লিক করে। আচ্ছা, এবং ওই সময় লিক করার কারণে ছিল আমরা কোরিয়ান পুডিং ইউজ করেছিলাম। পরে আমরা এটা সিলিকন গ্লু যেটা আছে ওইটা দিয়ে আমরা সিল করে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই যে রিসার্চ ওয়ার্কটা হয়েছিল, যেখানটাতে আসলে আপনারা এই প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমের জন্য আবার একটা সমাধান খুঁজতে পারছিলেন, তখন নিশ্চয়ই আপনাদের কিছু ফিনান্সিয়াল এইড দরকার হয়েছিল। শোভন, এই ব্যাপারে কিছু আমাদেরকে যদি জানান। শুরুর দিকে আমরা প্রথমে এটা নিজেদের ইনিশিয়েটিভ থেকে নিই, যত ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার ছিল। তারপরের দিকে আমাদের যে সুইস টিমের সাথে পার্টনার হওয়ার পরে আচ্ছা, তারা আমাদের জিআইজেড এর সাথে ইন্ট্রোডিউস করায় দেয়। আচ্ছা, সো জিআইজেড তখন আমাদেরকে একটা রিসার্চ করার জন্য 6 মান্থ প্রজেক্টের একটা টাইম সুইস দিল। টিম মানে হচ্ছে যারা লিটার অফ লাইট সুইজারল্যান্ড ছিল, তারা এসে আমাদেরকে বাংলাদেশে আমরা অফিসিয়ালি লঞ্চ হয়েছি এবং গ্লোবাল পার্টনার হয়েছি অফ লিটার অফ লাইট। আচ্ছা, সো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয় আমাদের তাদের সাথে, ইয়ুথ নেটওয়ার্ক বলতে পারেন। সো তারাই আমাদেরকে জিআইজেড এর সাথে পরিচয় করায় দিল। এবং জিআইজেড প্রথমে একটা অবভিয়াসলি ব্যাপার থাকে যে কোনো ইয়ুথ অর্গানাইজেশনে প্রফেশনালিজম নিয়ে একটা কোয়েশ্চেন থাকে। সো তারা আমাদের টেস্ট রানের জন্য একটা 6 মান্থ প্রজেক্ট দিল, যে এখানে আমরা মনিটর করব এবং রিসার্চ করব কিভাবে এটা কাজ করে। আচ্ছা, সো 6 মান্থ প্রজেক্টে আমরা 250 লাইট ইনস্টল করি এবং এটার কি সমস্যা, কি সমাধান সবকিছু বের করি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়, লিফলেট ডিস্ট্রিবিউশন সবকিছু করে প্রপার একটা আমরা রিসার্চ পেপার ক্রিয়েট করে এটা জিআইজেড এর সাথে সাবমিট করি। আচ্ছা,
জিআইজেড এর দুজন অফিসিয়ালস আমাদের সাথে একটু কথা বলেছিলেন আপনাদের এই প্রজেক্টটা নিয়ে, এটা আমরা একটু দেখে আসি। জিআইজেড বাংলাদেশ জার্মান সরকারের পক্ষে বাংলাদেশ সরকারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে থাকে। আমরা যখন এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করছিলাম তখন বিষয়টা ছিল, আমাদের ইন্টেনশনটা ছিল পুরোপুরি বস্তি এলাকার মানুষের যে এনার্জির উপরে, যে বিদ্যুতের উপরে যে ডিপেন্ডেন্সিটা, নির্ভরশীলতা, সেটা কিভাবে কমিয়ে আনা যায়। এই বোতল বাতিটা থাকার কারণে তারা এখন সব সময় দিনের বেলা আলোটা পাচ্ছে এবং এতে করে তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে বস্তি এলাকায় সেটা গতিশীল হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা যখন তারা বাতি ইউজ করে বস্তি এলাকায়, তখন তারা যে বাল্বগুলো ইউজ করে সেগুলো খুবই ইনএফিশিয়েন্ট ওটা, এবং সেটার কারণে তাদের একটা গরম অনুভূত হয়। ওখানে কিন্তু ভেন্টিলেশনের খুব একটা জায়গা থাকে না। হ্যাঁ, তো বোতল বাতিটা যদি ন্যাচারাল লাইট, ওখানে কোনো হিট ট্রান্সমিট হয় না, শুধুমাত্র আলোটাই আসে এবং সেটা সারা দিন ধরে যতক্ষণ সূর্য আলো পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারা এটা ব্যবহার করতে পারে এবং সেটা খুবই স্বল্প খরচে তারা এটা পেতে যাচ্ছে। প্রথম দিকে যেমন ধরেন, প্রথম দিকে অনেকেই আগ্রহী হচ্ছিল না, এটা নতুন একটা জিনিস, ওরা অ্যাকসেপ্ট করতে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য একটু সময় লেগেছে, বাট ওভার দ্য টাইম এখন মানুষ আগ্রহী করে নিচ্ছে। এবং একটা কিছু কেস স্টাডি আমরা যেমন দেখেছি, একটা রিক্সা গ্যারেজে উনি 5টা বাতি নিয়েছেন পুরোপুরি কস্ট দিয়ে, এটার পিছনে যতটুকু কষ্ট সব কিছু দিয়ে, কারণ হচ্ছে সে দেখছে যে তার বাতির উপর নির্ভর করতে হচ্ছে না, কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট পাচ্ছে কাজ করার জন্য। সো এই বেনিফিটগুলো আমরা দেখতে পাই এবং আমরা আশা করি যে এটা খুবই জনপ্রিয়তা পাবে বস্তি এলাকার মানুষদের মধ্যে। After I arrived in Bangladesh, I found a little article in the Daily Star about Sajid and his project, and we thought it might be a good idea to just give it a try. It was a bit of an effort really to bring this into our projects, but together with Biodiversity Project and our Good Governance Project and our energy programs, we managed to set up a small fund, and this we could work with for the 250 households as far as I know. And this was a good starting point for this. Now how it's going on, we will have to see. We have some preliminary results on what the benefits are for the household, potential energy savings. We still have to verify here and there, but next year we will see how the user responses after 1 year of usage, and from there we will decide how we can go on. আমি এটা একটু নেড়েচেড়ে দেখছিলাম, তো যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে এখন তো দামটা আসলে অনেক কমে গেছে। যারা নতুন ভাবে যদি কেউ করতে চায়, আমাকে একটু জাস্ট একদম খুব নর্মাল ক্যালকুলেশনে বলেন, কেউ যদি 10টা ঘরে এটাকে ইনস্টল করতে চায় কত টাকা খরচ হবে? আমরা 10টা ঘরে যদি ইনস্টল করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল কস্ট 250 টাকার মতো পড়ছে, আপনার টিন বটল এগুলাতে। এবং যে ইনস্টলটা করবে, আমরা এখন যেটা করছি যে আমার সঙ্গে যারা স্লামে বাস করে ওখান থেকে কিছু মানুষ আছে যারা আমাদের হেল্প করছে। তো ডেইলি বেসিক বা আমাদের সাথে যখন প্রজেক্ট চলছিল তখন প্রজেক্ট বেসিক কাজ করেছিল, তো ওইটার একটা কস্ট ধরতে হবে যে ইনস্টলেশনটা করবে। আচ্ছা, তো বটল লাইটের দামটা কিন্তু এখনো 250 টাকা, কিন্তু আমরা এটাকে দামটাকে আরো কমিয়ে আনতে পারি। আচ্ছা, এখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা সিলিকন গ্লু যেটা ইউজ করছি সিলিং এর জন্য, ওই গ্লুটার দামই পড়ে যাচ্ছে 170 টাকা করে। আচ্ছা, তো এটার জন্যই কস্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এই গ্লুটা যদি আমরা দাম আরো কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে আরো সাস্টেনেবল ওয়েতে আমরা এক্সপ্যান্ড করতে পারবো আমাদের। ভীষণ ভালো একটা কথা হলো ভাই। সেটা হচ্ছে যে আমরা এই বাংলাদেশের অনুষ্ঠানটা যারাই দেখেন তারা সবসময় অপেক্ষায় থাকেন যে তাদেরকে কোনো কিছু করতে আমরা বলবো কখন। তো দর্শক চেঞ্জের সাথে কথা হচ্ছিল, তারা একটা কাজ কিন্তু অনেক দূরে গিয়ে নিয়েও এসেছে এবং এখনো যে দামটা বলা হচ্ছে যে 10টা বাতি ইনস্টল করতে আসলে 3,500 টাকার থেকে বেশি লাগার কথা না, মজুরি সহ এটা সহ। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি দামটা আসলে খরচ হচ্ছে যেটাতে ওরা সিলিকা জেল ইউজ করছে। যাদেরই এই ব্যাপারে অভিজ্ঞতা আছে এসব নিয়ে কাজ করার, আমাদেরকে লিখে জানাতে পারেন আমরা এই বাংলাদেশের পেজে, যে একটু কম এক্সপেন্সিভ কোনো সমাধান যদি হয় তাহলে এটাকে আমরা আসলে আরো বেশি দূর ছড়িয়ে দিতে পারবো। আমরা আরেকটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ভলান্টিয়াররা, মানে এখানে তো আসলে আমি যতটুকু বুঝতে পারি যত বেশি ভলান্টিয়ার আমরা পাবো তত বেশি এটা ইসলামে ছড়িয়ে যাবে এবং তত বেশি মানুষ এটা থেকে উপকৃত হবে। কিভাবে আসছে ভলান্টিয়াররা, কারা তারা আপনাদের সাথে কাজ করছে যারা? আমরা বেশিরভাগ ইউনিভার্সিটি স্টুডেন্টসরাই আসলে। আচ্ছা, মানে আমাদের তো আমরা নর্থ সাউথ থেকে, তো আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি বিসাইডস ঢাকা ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টস আছে, তারপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ওখান থেকে, মানে বেসিক্যালি
যতগুলো মানে অনেক ইউনিভার্সিটি থেকে কিছু কিছু যে ফ্রেন্ড নেটওয়ার্কিং ওভাবেই একসাথে আসা। আচ্ছা, এদের মধ্যে কেউ কেউ আবার আমাদের কিছু মেসেজও দিয়েছেন যে তাদের এই কাজটা করতে কেমন লাগে, আমরা একটু দেখে আসি। বাংলাদেশে বোতলবাতির কাজ এগিয়ে নিতে নিয়োজিত আছে স্বেচ্ছাসেবক দল চেঞ্জ। কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখার মতো বোতলবাতি স্থাপনের কাজ করছে চেঞ্জের উদ্যমী স্বেচ্ছাসেবক দল। এর পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সচেতনতা তৈরির চেষ্টা করছে তারা। আমাদের বস্তি বা যে ঘরগুলো প্রচন্ড অন্ধকার এবং দিনের বেলাতে প্রায় আলো নাই বলে চলে, এই জন্য তারা বৈদ্যুতিক বাতি ব্যবহার করে। কিন্তু তাদেরকে আমরা এই সিম্পল একটা টেকনোলজি দিয়েছিলাম যে সৌরবাতি লাগান আপনারা, বোতল বাতি। কিন্তু তাদের মধ্যে যেই প্রবলেমটা ছিল যে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না যে তারা গরিব হতে পারে কিন্তু বোতল বাতি বা তাদের টিনের চাল কেটে যেটা লাগাবে বা এটা তারা অ্যাকসেপ্ট করতে পারছিল না। তো আমাদেরকে তাদেরকে বোঝাতে হয়েছে যে এটা আসলে আপনাদের স্ট্যাটাস বা ওরকম কিছু না, এটা আপনি একটা ভালো জিনিস পাচ্ছেন এবং সম্পূর্ণ আপনার সূর্যের বাতিকে বাসায় নিয়ে এসে আপনার নিজের দৈনন্দিন কাজ করতে পারছেন। তো এই জিনিসটা বোঝাতে আমাদের অনেকখানি মানে হ্যাসেল ছিল আর কি। পরবর্তীতে আমরা 2-3টা বাসা ফার্স্টে স্টার্ট করলাম এবং খুব ভালো ফলাফল আসলো। এবং আমরা স্টার্ট করেছিলাম বর্ষাকালেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে একসাথে যে বৃষ্টির পানির জন্য এখানে কোনো প্রবলেম হয় কিনা। আমরা দেখতে পেলাম যে ওখানে কোনো সমস্যা ছিল না। আমাদের সুন্দর মতো যে আমরা ইনস্টলেশনটা করি এবং নিচে আমাদের সিলিকনের যেই আমরা একটা গ্লু দিয়ে দিই, যার কারণে বৃষ্টির পানি লিক করে নেই, যার কারণে এটা জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে এবং মানুষজন আরও বেশি আগ্রহ দেখায়। এভাবে করে আমরা পুরো এই বস্তিতে প্রায় 250টা বাসায় এই বোতল বাতি লাগিয়েছি। যখন আমরা বোতল বাতি ঘরে ঘরে ইনস্টল করলাম, তো দেখা যায় যে ডে টাইমে যে ইলেকট্রিসিটি তারা মিসইউজ করতো ইলিগাল লাইন নিয়ে, সেটাতে আমরা অনেকটাই সেভ করতে পারি। মানে প্রতি মাসে দেখা যায় যে 8.25 মেগাওয়াট অ্যাপ্রক্স শুধু এই বাউনিয়া বস্তিতেই আমরা সেভ করতে পারছি। তো এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট। আমার পুরো কাজটাই ভলেন্টিয়ার বেস। সো এরকম একটা জায়গায় আমি কানেক্টেড থাকার কারণে আমার যে মানে এমন না খুব ড্যামেজ হচ্ছে বা কিছু, যে আমার টাইম কোনো প্রবলেম হচ্ছে এরকম না। আমি যতটুকু ফ্রি টাইম পাসে দিচ্ছি এবং আমার দেখা গেছে আমার প্রফেশনাল দিক দিয়েও অনেকটা মানে সুবিধা হয়েছে এই জন্য যে আমার কাজের পাশেও আমি এখানে আবার নিজেকে যাচাই করতে পারি। তো এইটাই ভলেন্টিয়ার কাজের মানে একটা সুবিধা। মজার ঘটনার মধ্যে বলতে হবে যে আমরা যখন এই বোতল বাতি ইনস্টল মানে শুরু করলাম, তো ফ্রেন্ডদের মধ্যে এটা খুব একটা মানে মিক্সড একটা রিয়াকশন ছিল। যে কেউ কেউ বলতো হ্যাঁ অনেক ভালো কাজ করতো, আবার বেশিরভাগ মানুষ হয়তো আমাদেরকে বোতল ম্যান বা এরকম বলে ডাকতে। বিশেষ করে আমাদের যে প্রেসিডেন্ট আছে ওনাকে তো নামই হয়ে গেছে যে বোতল ম্যান টাইপের, তো সবাই ওকে এরকম করে ডাকে। আমরা ফিরবো একটা বিরতির পর এবং বিরতির পর আমরা কথা বলবো এই ভলান্টিয়ার বাহিনীকে আমরা কিভাবে আরো অনেক বড় করে ফেলতে পারি। দর্শক, আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি আবার রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। বোতল বাতির মতো এত অসাধারণ একটা কনসেপ্ট আপনারা শুরু করেছেন, কিন্তু এটা আসলে বোঝা যায় এবং আপনারা আমাদেরকে বলেছেন যে এটাকে আসলে সারা দেশব্যাপী সব বস্তিতে ছড়িয়ে দেয়া আসলে আপনাদের একার কাজ না। পথ আসলে কেউ কেউ দেখায় এবং অনেককে সেই জিনিসটা আসলে ফলো করতে হয়। ধন্যবাদ আর্নিলা, ধন্যবাদ শোভন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমরাই বাংলাদেশ প্রোগ্রামকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে বলার জন্য। আমরা এখন দেখব একটা প্রতিবেদন যেখানে আমরা দেখব যে যেসব বাসায় বোতল বাতি ইনস্টল হয়েছে তাদের কিছু প্রতিক্রিয়া, এবং যখন আমরা ফিরবো তখন আমাদের সাথে থাকবে আরেকটি অসাধারণ গ্রুপ যারা অনেক ভালো কাজ ইতিমধ্যে করে ফেলেছেন এবং এখন থেকে বোতল বাতি নিয়েও কাজ করবেন। চলুন আমরা একটু দেখে আসি প্রতিবেদনটি। বিদ্যুতের অভাব বা লোডশেডিং আমাদের অচেনা নয়, কিন্তু মিরপুরের বাউনিয়া বাঁধ বস্তিতে আলোর সমস্যা দূর করছে পরিবেশ বান্ধব সৌর বোতল বাতি। এখন এই বস্তিতে আলো ছড়াচ্ছে 250টি বোতল বাতি, আর এই বাতি ব্যবহার করে দিনের বেলা অন্ধকার ঘরে আলোর চাহিদা পূরণ করছেন অনেকেই। কারেন্টের সমস্যা তো আমাদের এখানে সব সময় দেয়, কারণ এখানে তো সব তো অবৈধ লাইন, কোনো বৈধ লাইন নেই। এখানে কেউ মিটারও দিতে চায় না। আউটসাইডে অবদারের লোকেদের কাছে গেলে খালি নানা রকম কথা বলে ঘুরায় দেয়, তাই আমরা অন্ধকারে থাকতাম সব সময়। এখানে কোনো আলোর কোনো সিস্টেমই ছিল না।
আমাদের পাশে একটা বাড়িতে একটা বোতল লাইট লাগানোর পরে আমরা ওইটা দেখি, দেখার পরে আমরা চিন্তা করি যে না, আমরা আসলে দিনে তো আমরা কাজ করতে পারি না এই জায়গায় অন্ধকারের জন্য, তাই আমরাও লাগাই ফেলি। পরে আমরাও প্রথমে একটা বোতল লাইট লাগাইছি, লাগানোর পর দেখলাম যে আসলে না, বোতল লাইটটা ভালোই সার্ভিস দিতেছে, ভালোই আলোকিত হচ্ছে, তাই আমরা কাজও করতে পারতেছি এখন। আগে মনে করেন কারসাবি কাম করতাম, তো মানে এখন এই লাইট লাগানোর পরে আর কি কাজ করুন যায় ভালো মতো। মানে আগে তো কারেন্ট যাইতো, অনেক কারেন্ট যাইতো, পরে এই বোতল লাইট লাগানোর পরে এখন ভালো আলো হয় আর কি, কাজ টাজ করে মজা পাওয়া যায়। আমরা যারা ফেসবুকে আছি তাদের অনেকের কাছে খুব চেনা একটি নাম আমরা খাঁটি গরিব। আমাদের সাথে উপস্থিত আছেন পাবেল মোহিতুল আলম এবং হাদি ভুইয়া, তারা এই পেজের অ্যাডমিন। আপনারা অনেক ভালো ভালো কাজ করছেন, সেটা আমরা দেখি, আমরা জানিও। আমি জাস্ট হাদি ভাইয়ের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে শুরুটা কিভাবে হলো? আমাদের শুরুটা হয়েছিল 2009 দিকে। আমাদের দুজন অ্যাডমিন এবং ফ্রেন্ড রাকিব কিশোর এবং রোহিত হাসান কিসলু, ওনাদের আসলে মজা করতে করতে এই গ্রুপটা তৈরি। কিন্তু মজার পরে আমরা ওনারা যেটা ফিল করলেন বা আমরা যেটা আমাদের সাথে কথা বলা, যেটা যে আমরা মজা করছি যে তুই গরিব বা আমি গরিব, ঠিক আছে, আমাদের থেকে অনেক গরিব আছে যারা অনেক বেশি কষ্ট করছে। আচ্ছা, তো সেই বছর থেকেই প্রথম আমরা শীতবস্ত্র প্রোগ্রামটা চালু করলাম এবং আমাদের আসলে ওখানে একটা পরীক্ষা ছিল যে একেবারেই অপরিচিত একটা ক্রাউডকে মানে একত্রিত করে আপনার সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা। আচ্ছা, এখন অনেকে এবং সেই পরীক্ষাটা আসলে সফল হয়েছে। এখন অনেকগুলো গ্রুপই ফেসবুক ভিত্তিক করে একত্র হয়ে কাজ করছে, নানা ধরনের সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছে। এবং যখন আমরা শুরু করেছিলাম তখন এই ধরনের কোনো উদ্যোগ ছিল না। আচ্ছা, আরো একটা ব্যাপার আমাদের ছিল যে ইন্সপায়ার করা এবং লিডারশিপ তৈরি করা, যে আমাদের দেখে অন্যরা উৎসাহিত হবে, একই ধরনের কাজ করবে। পরবর্তীকালে আমরা অন্যান্য যে সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছি, যেমন পথ শিশুদের সাথে একদিন আম উৎসব করা, মানে মজা করে কাটানো, ঠিক আছে, এখন অনেকগুলো গ্রুপই ফল উৎসব করছে, ভালো লাগছে আসলে। পাবেল, এখন মেম্বার কতজন গ্রুপে? এখন মেম্বার হচ্ছে 13,000 সামথিং, 13,000 প্লাস। আপনারা তো রেগুলার কোনো না কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে থাকেন, শীতবস্ত্র আমরা দিচ্ছেন। মূলত ফোকাস করি দুইটা অ্যাক্টিভিটির উপর, একটা হচ্ছে যে শীতবস্ত্র যেটা কথা বললেন, আরেকটা হচ্ছে আম উৎসব, এই দুইটা। তো এর বাইরে হচ্ছে মাঝে মাঝে কিছু করা হয়, কিন্তু ওই রকম রেগুলার কিছু না। যেমন সাভারে যখন ভবন ধসটা হলো, ওইটা তো আসলে সবাই কাজ করেছে, ওই সময় আমরাও আর কি কাজ করেছিলাম। আচ্ছা, সাজিদদের সাথে কি আগে পরিচয় আছে? খুব বেশি আগে থেকে না, এই ওনাদের যে বোতলবাতি প্রজেক্টটা, এটা জানার পরই আসলে পরিচয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার না আসলে ভালো দিকটা এটা যে দেখেন, হয়তোবা আপনারা আপনাদেরকে চিনতেনই না, কেউ কাউকে চিনতেন না, অথচ আপনারাও একটা কাজ করছেন বস্তির মানুষদেরকে নিয়ে, আপনারাও পথ শিশুদেরকে নিয়ে কাজ করছেন। কোথাও না কোথাও একটা ইনভিজিবল লিঙ্ক আপনাদেরকে দেখেন ঠিকই কানেক্ট করে ফেললো, যেটা আমরা দেখছিলাম যে কিছু মানুষ কি পরিমাণ তাদের জীবনে চেঞ্জ চলে এসছে বোতল বাতির কারণেই। ওনারাও চেঞ্জ এনেছেন। ওনারা যেই কাজটি করে আসলে সবচেয়ে বেশি নজরে এসেছিলেন, সেটি হচ্ছে পথ শিশুদের আম খাওয়ানো উৎসব। অসাধারণ একটি কনসেপ্ট, আমরা সেই ব্যাপারে একটি প্রতিবেদন দেখে আসি। সময় এলো আবার সময়কে রাঙাবার, সময় এলো আবার পাকা আমের রসে শিশুদের মুখে হাসি মাখাবার। এমনতর বাসনায় 2010 থেকে আমরা খাঁটি গরিব নামের ফেসবুক গ্রুপ ঢাকার পথ শিশুদের নিয়ে আম উৎসব উদযাপন করে আসছে। ফলের রাজা আম খাওয়ার আনন্দ থেকে বঞ্চিত এসব ছিন্নমূল শিশুদের হাতে ফলটি উপহার দিয়ে তাদের চোখে যে উচ্ছ্বাস দেখেছিল তা অতুলনীয়। 2011-তে আম উৎসবের পরিধি ছড়িয়ে পড়েছিল ঢাকার বাতাস রাঙিয়ে চট্টগ্রামের বাতাসেও। এক একটি আম যেন বাচ্চাগুলোর কাছে হঠাৎ পাওয়া ঈদের চাঁদের মতো। 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের কেউই বাদ পড়েনি পাকা আমের মধুর রস থেকে। সবার মনে একটাই প্রশ্ন, ফেসবুকের মাধ্যমে তারা আম নিল কিভাবে? উত্তর খুবই সোজা, আমরা খাঁটি গরিব গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা 12,000-এর বেশি। যখন ঘোষণা দেয়া হলো পথ শিশুদের আম খাওয়ানো হবে, তখনই এগিয়ে এলেন কেউ নিজেদের রিক্সা ভাড়া, কেউ একদিনের মুঠোফোনের বিলের টাকা, আবার কেউ বা তাদের বিকেলের ডালপুরি খাওয়ার টাকাটা নিয়ে জমা করে দিলেন ব্যাংক অ্যাকাউন্টে। দেশের সব জায়গা থেকে অর্থ সাহায্য আসতে থাকে। আমরা খাঁটি গরিব গ্রুপ এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও সিলেট মিলিয়ে প্রায় 7,500 পথ শিশুকে 3,897 কেজি আম উপহার দিয়েছে। তাদের আশা, একদিন গোটা দেশে একযোগে হবে এই উৎসব, সেদিনই হবে আম দিবস। আমরাই বাংলাদেশ তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। ছোট করেই হোক, শুরুটা তো করেছে তারা।
নিশ্চয়ই সুন্দর সুন্দর কোনো মোমেন্ট আপনাদের ঘটেছে এই উৎসবে, একটা দুটো গল্প যদি একটু আমাদের শোনাতেন। আচ্ছা, গল্প যখন বলি তাহলে অপেক্ষার গল্পই বলি। আমরা যখন আম দিই, তো অপরাজেয় বাংলার কিছু স্কুলে আমরা আম দিই, তো ওখানে আমরা ওদের সাথে মজা করি, গান গাই, গল্প করি। তো এর মধ্যে একটা স্পট হচ্ছে জাতীয় সংসদ ভবনের পেছনের জায়গাটা। আচ্ছা, তো আমাদের এক অ্যাডমিনেরই গল্প বলি। সে হচ্ছে এই বছর যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল, যখন পথ শিশুরা যখন দেখছে, তখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমরা কি এবছর আম খেয়েছো কিনা বা এরকম কিছু একটা। তখন ওরা বলছে হ্যাঁ, গত বছর মানে গ্রুপের নাম হয়তো বলতে পারছে না, এরকম আসছিল, অনেক মজা করেছিল, ঠিক আছে। এবছর ওরা এক্সপেক্ট করছে যে এবছর আসবে, গল্প করবে, মজা করবে, মানে তারা অপেক্ষা করে আছে। মানে এই জিনিসটা একটা বড় অর্জন মনে হয়। এই উৎসবটা ছাড়া তাদের জীবনে আসলে আম আসে না, সেভাবে আসে না। এটাই আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা করতে, যে যখন দেখি যে বিভিন্ন জায়গার বিভিন্ন তরুণ, কেউ বোতল বাতি নিয়ে কাজ করছে, কেউ হয়তো বা আম উৎসব করে পথ শিশুদের আম খাওয়াচ্ছে, এরকম অনেককে দেখি, কেউ সাইবার ক্রাইমের এগেনস্টে কাজ করছে, এরকম অনেককে আমরা দেখছি অনেক কাজ করতে। এরকম ভাবে আমাদের সাথে পরিচয় হয় কিছু তরুণের, তারা হচ্ছে অনলাইনে রক্ত জোগাড় করে, মানুষের বিপদের সময় তাদেরকে সাহায্য করে। এই ব্যাপারে আমরা চেষ্টা করি প্রতি পর্বেই কিছু না কিছু আপডেট দিতে, এবং ওরাও একের পর এক আসলে অনুষ্ঠান করতে থাকে যেন মানুষকে রক্তদানের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। আমরা এখন একটু শুনে আসি একটা আপডেট যে তারা এখন কি করছে। ধন্যবাদ। আমরা গত পর্বে বলেছিলাম আমরা একটা ভ্যাম্পায়ার্স মিট করতে যাচ্ছি, সেখানটাতে সব ভ্যাম্পায়াররা, মানে যারা অনলাইনে রক্ত সংগ্রহ করে, তারা আসবেন। তারা তাদের রক্ত সংগ্রহ নিয়ে নানা রকমের পয়েন্ট তুলে ধরবেন, এবং এটা নিয়ে আমরা করব আরো একটি এপিসোড, যেখানে আসলে রক্তদাতাদেরকে উৎসাহিত করার জন্য আমরা নানা রকমের প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এর মাঝখানে আরো একটি আপডেট আছে, সেটা হচ্ছে এরকম দুই ভ্যাম্পায়ার, একজন হচ্ছেন রক্ত সৈনিকের নজরুল এবং কল ফর ব্লাডের রুবায়েত। তারা আজকে থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত তারা সাইকেল জার্নি করছেন, এবং সেই সাইকেল জার্নির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে রক্তদান এবং রক্তদাতাদেরকে উৎসাহিত করা। তারা পথে নানা জায়গায় থামবেন এবং রক্তদানের মধ্যে যে কোনো ভয়ের কিছু নেই, এবং এটা যে একটা মহৎ একটা ব্যাপার, সে ব্যাপার নিয়ে কথা বলবেন। আমি শিওর যে তারা যখন ফিরে আসবে তখন সারা দেশ থেকে নানা রকম ইনসাইট নিয়ে আসবে, যেটা আমাদের ভ্যাম্পায়ার্স মিটকে আরো আসলে অনেক মূল্যবান কিছু তথ্য দিবে। এই ছিল আজকে রক্ত নিয়ে আমার কাছে আপডেট। ধন্যবাদ। সুন্দর আরেকটি উদ্যোগের কথা শুনলাম। আমরা আপনাদের সাথে কথা বলবো কেমন করে চেঞ্জ এবং আমরা খাঁটি গরিব একসাথে মিলে বোতল বাতিটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং যেন আরো অন্যান্য গ্রুপগুলোও এই কাজগুলোতে আসে। আমরা একটা বিরতি থেকে আসি। দর্শক, আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ। ফিরে আসলাম আবার বিরতি থেকে। রবি নিবেদিত আমরাই বাংলাদেশে আমাদের একদম শেষ সেগমেন্ট। এখানটাতে আমরা চেষ্টা করি হচ্ছে ডটগুলাকে কানেক্ট করে দেওয়ার জন্য। আপনার মাথায় বুদ্ধি আছে, আপনার হয়তো বিরাট ভলান্টিয়ার বাহিনী নাই, আপনাদের বুদ্ধিও আছে, ভলান্টিয়ার বাহিনীও আছে, কিন্তু এই টেকনোলজিটা হয়তো আপনাদের কাছে নতুন। এবং এরকম আরো অনেক বাইরে অনেক গ্রুপ আছে, কারো কাছে টাকা আছে, ভালো কাজ করার জন্য তারা খরচ করতে রাজি আছে, বাট হয়তো বা তাদের দুটোর মধ্যে কোনোটাই নেই। এখন আমরা চাই হচ্ছে কানেক্ট করে দেওয়ার জন্য। সাজিদ, আমরা খাঁটি গরিব বোতল বাতিটাকে নিয়ে কাজ করতে চাচ্ছে, এবং এই অনুষ্ঠানটা দেখার পরে আমরা চাবো আরো অনেক গ্রুপ যেন এগিয়ে আসে। তাদের কাছে আপনাদের চাওয়াটা কি, এবং আপনারা কিভাবে তাদেরকে সহায়তা করবেন? আমরা আসলে আইডিয়াটাকে খুব ছোটভাবে একটা পাইলট প্রজেক্ট করেছি, এবং মেইন উদ্দেশ্য ছিল যে এই পাইলট প্রজেক্টটা করার পরে ইনডেপথ একটা রিসার্চ করা, যাতে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্টগুলো জানতে পারি, যেটা আমাদের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে এক্সপান্ড করার, বিভিন্ন জায়গাতে আমরা এটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবং এইটাতে যদি দেশের এবং বিভিন্ন জায়গা থেকে আরো ভলেন্টিয়ার গ্রুপরা এগিয়ে আসেন, তাহলে আমাদের হবে কি ওনাদের লোকাল লয়গুলোতে অ্যাক্সেস করাটা ইজি হবে। যেমন আমি যেই এলাকাটা চিনি না, ওখানে কিন্তু আমি গিয়ে একটা প্রজেক্ট শুরু করতে পারি না, কিন্তু ওখানে যদি আমরা ওনাদের ভলেন্টিয়ার সাপোর্টটা পাই এবং ওনাদের যদি আমরা সাপোর্টটা পাচ্ছি, তখন আমরা আমাদের এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। আচ্ছা, তো ওই ক্ষেত্রে যদি ওরকম কোনো ইনিশিয়েটিভ বা ওরকম গ্রুপ থাকেন, তো আমরা অবশ্যই ওনাদের এরিয়াতে কাজটা করার জন্য আমরা উদ্বুদ্ধ হব। হাতে কলমেও তো আপনারা নিশ্চয়ই শিখিয়ে দেবেন কিভাবে করে বোতল বাতিটা। অবশ্যই,
এবং কেউ যদি কারো এরিয়াতে নিজেদের প্রজেক্ট হিসেবেও স্টার্ট করতে চায়, তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রপার ইনস্টলেশন গাইডলাইনটা জানি যে কিভাবে ইনস্টল করতে হবে, তাহলে পানি লিক করবে না। তো আমাদের একটা টিম গিয়ে ওনাদেরকে এটা শিখিয়েও আসতে পারে, তাহলে ওনারা ওনাদের প্রজেক্টটা নিজের মতো করে এক্সপান্ড করতে পারছে। আপনাদের যেহেতু একটা বড় ভলান্টিয়ার বেজ আছে এবং আপনারা কাজ করেছেনও আগে, এখানে সবসময় ফান্ড রেজিংটা একটা ইস্যু হয়ে থাকে। যদিও এটা এমনই একটা প্রজেক্ট, এটার জন্য আসলে আকাশ কুসুম কোনো আসলে টাকা পয়সার দরকার হয় না। আপনারা নিজেরা যেভাবে ফান্ড রেজিং করেন সেটাও আমাদেরকে একটু জানাতে পারেন, যেন অন্যরা যারা কাজ করতে উদ্বুদ্ধ হবে তারাও যেন কিছু শিখতে পারে, অথবা যদি কোনো টেকনিক থাকে শিখিয়ে দেওয়ার মতো সেটাও আমাদেরকে একটু বলুন। আসলে আমরা খাঁটি গরিবের সবচেয়ে বড় সক্ষমতা হচ্ছে আমাদের সক্রিয় যারা সদস্য আছেন তারা। অনলাইনে আমরা ফান্ড করি, মজা করি, ইন্টারঅ্যাক্ট করি। অফলাইনে আমরা কাজ করি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী সবগুলো বিভাগীয় শহরে আমাদের সদস্যরা আছেন। তো কোনো একটা ইনিশিয়েটিভ যখন আমরা এক্সিকিউট করি, ফান্ডের ব্যাপারটা থেকে আসলে মূল দ্বারাই জিনিসটা হচ্ছে অর্গানাইজ করা এবং মানে সফলভাবে শেষ করা। তো বেসিক্যালি আমাদের ফান্ডটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, গ্রুপের সদস্যরাই। এমনও হয়, আমি খুব ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, গত বছর যখন রংপুরের জন্য আমরা শীতবস্ত্র কালেক্ট করলাম, যে রিক্সা করে আমি নিয়ে গেছি, রিক্সাওয়ালা আমাকে 50 টাকা দিয়েছে। 50 টাকা থেকে আবার আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা বাইরে থেকে, দেশের ভিতর থেকে 1.5 লাখ টাকা কালেক্ট করে পাঠাচ্ছে। মানে এইভাবে আসলে হয়, ওভাবে নির্দিষ্ট কোনো নেই। যে জিনিসটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, মানে